বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিউরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি উষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ১৭ বছর আগে যখন তারেক রহমান বাংলাদেশ ছেড়ে নির্বাসিত জীবন শুরু করেন, তখন কি তিনি ভেবেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা যদি নির্বাসন দাও তার জীবনের সঙ্গে এমন গভীরভাবে মিলে যাবে? এই দীর্ঘ ১৭ বছর ছিল অপেক্ষা, বঞ্চনা, নিঃসঙ্গতা আর প্রত্যাবর্তনের অদম্য আকাঙ্ক্ষার সময়কাল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারেক রহমানের সাথে ব্রিটেনে ঘনিষ্ঠভাবে ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু। তিনি বলেন, দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি একটি জাতির আবেগের বিস্ফোরণ। দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের ১৯ কোটি মানুষের হৃদয়ের মণি, জননেতা, মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে যাবেন ২৫ ডিসেম্বর। আমরা দোয়া করি উনার যাত্রা যেন ভালো হয়, উনি বাংলাদেশের মানুষের কাছে গিয়ে বাংলাদেশের ১৯ কোটি মানুষের ভোটের অধিকার যেন উনি প্রতিষ্ঠিত করতে পারেন, আমরা সেই দোয়া করি। এবং আমরা যারা দীর্ঘদিন উনাকে কাছে থেকে দেখেছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি উনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন এবং ভোটের মাধ্যমে আগামী দিনে তিনি বাংলাদেশে নেতা হিসাবে, বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে পারবেন, সেটাই আমাদের বিশ্বাস। আজকে যুক্তরাজ্যের জন্য আমাদের যেভাবে খুশির দিন, খুবই বেদনার দিন। আসলে আমরা এখানের মধ্যে অনেক দিন যাবত লিডারের সাথে ১৭ বছর যাবত আমরা ছিলাম, আমরা যেভাবে লিডারকে সবসময় পেয়েছি, আজকে যখন মহাসচিব টিভির সম্মুখে বলতে লিডার চলে যাবে ২৪ তারিখের মধ্যে, তখনই যেমন কেমনই আমাদের হার্টের মধ্যে একটি যেমন চেপে ধরেছে যে লিডার চলে যাবেন। এটা শুনলেই খুবই খারাপ লাগতেছে, কিন্তু উনি তো যেতেই হবে। আবার খুবই আনন্দের, উনি গণতন্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশে যাবেন। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো আপনার স্বতঃস্ফূর্তভাবে লিডারকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে আসবেন। ২০০৮ সালের পর থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের জীবন ছিল মূলত স্বাধীন কিন্তু নিয়ন্ত্রিত। তাকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রকাশ্যে চলাফেরা করতে খুব কমই দেখা গেছে। বছরে ১-২টি ঘনিষ্ঠজনের ব্যক্তিগত অনুষ্ঠানে কিংবা ২-৩ বার যুক্তরাজ্য বিএনপির কর্মসূচিতে উপস্থিতি, এই ছিল তার সীমিত প্রকাশ্য উপস্থিতি। ইউরোপ বা ব্রিটেনে রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। গত ১৭ বছর তিনি নিজ দেশ থেকে দূরে থেকেছেন, রাজনীতি থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন ছিলেন, অথচ মানসিকভাবে যুক্ত ছিলেন দেশের প্রতিটি আন্দোলন, প্রতিটি সংকটের সঙ্গে। প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম, সমর্থকদের কাছে আশার প্রতীক, প্রতিপক্ষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। এই দীর্ঘ সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, কিন্তু সরকার বদলায়নি বিরোধী রাজনীতির চাপা কষ্ট। আন্দোলন সংগ্রামে প্রাণ হারিয়েছেন অসংখ্য নেতাকর্মী। অনেকেই বিশ্বাস করতেন একদিন তারেক রহমান ফিরবেন নেতৃত্ব দিতে, ফিরবেন রাজনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার প্রয়াসে। সেই বিশ্বাসই আজ বাস্তবতার দ্বারপ্রান্তে। দেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য, যেদিন বিমানবন্দরের দরজা দিয়ে পা রাখবেন নির্বাসনের দীর্ঘ ছায়া পেরিয়ে আসা এই নেতা। শুধু বিএনপি নয়, রাজনীতিতে বিশ্বাসী সাধারণ মানুষও এই প্রত্যাবর্তনকে দেখছেন একটি সম্ভাবনার জানালা হিসেবে। তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে কি প্রভাব ফেলবে তার উত্তর ভবিষ্যৎই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আবেগঘন অধ্যায় হিসেবে লেখা থাকবে। ইউকে বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা মানে শুধু ঘরে ফেরা নয়, এটি স্মৃতি, সংগ্রাম আর প্রত্যাশার এক ঐতিহাসিক মিলন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।